আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। আমি আল্লাহর রহমত বরকতায় ভালো আছি। ইংলিশ ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের 20th সেঞ্চুরি পোয়েট্রি, পেপার কোড 241103, এই সাবজেক্টের থেকে দ্য লেক আইসলি অফ দ্য স্প্রি এই কবিতাটি আলোচনা করা হবে। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। যদি খেয়াল করেন, ডাব্লিউ.বি. ইয়েটস এর দ্য লেক আইসলি অফ মিনিস্ট্রি কবিতাটি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন। চলুন এই কবিতা সম্পর্কে জানাকে ডাব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে আগে আমরা জানি। উইলিয়াম বাটলার ইয়েটস পুরো নাম। ডাব্লিউ.বি. ইয়েটস আমরা বলি সংক্ষেপে। 1865 সালে 23শে জুন আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল উইলিয়াম বাটলার ইয়েটস। তার পিতা জন বাটলার ইয়েটস ছিলেন একজন চিত্রশিল্পী এবং তার পরিবার ছিল সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার আগ্রহী। ছোটবেলায় তিনি ইয়েটস কবিতা ও আয়ারল্যান্ডের পুরানো ও লোককথা আগ্রহী ছিলেন। তিনি স্লিগো শহর থেকে অনেক সময় কাটিয়েছেন, যা তার কবিতায় প্রায় উঠে এসেছে। ডাব্লিউ.বি. ইয়েটস ছিলেন আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী আন্দোলনকারী সমর্থক এবং আইরিশ লিটারেচারি রিভেল এর একজন অগ্রগামী কবি। তিনি কেবল কবি নন, নাট্যকার এবং গদ্যকার হিসাবেও খ্যাতিমান ছিলেন। 1889 সালে তিনি বিখ্যাত রাজনৈতিক কর্মী ও সুন্দরী রানী মিউট গন এর প্রেমে পড়েন, যাকে তিনি বহুবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রত্যাখ্যাত হন। এই প্রেম ও প্রত্যাখ্যান তাকে অনেক কবিতায় প্রেরণা হয়ে ওঠে। তাকে প্রথম দিক কবিতাগুলো রোমান্টিক ধারা ও আধ্যাত্মিকতা বেশি দেখা যায়। তার পরবর্তীকালে তার লেখাগুলো আধুনিকতার ছাপ পড়ে এবং তিনি রাজনৈতিক ও সমাজ চিন্তাকে গুরুত্ব দিতে শুরু করেন। তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে দ্য লোয়ার 1928, দ্য উইন্ডিং স্টার 1930, দ্য রোজ 1893, দ্য ওয়াইল্ড অফ সোয়ান্স অ্যাট দ্য কুল 1919। তিনি 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্য অবদানের জন্য। ইয়েটস ছিলেন প্রথম আইরিশ লেখক যিনি সাহিত্যে নোবেল পান। এছাড়াও তিনি 1922 সালে আইরিশ পার্লামেন্টের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। জীবনের শেষ ভাগে তার কবিতা হয়ে ওঠে আরো বেশি দার্শনিক ও প্রীতি পৃথক ধর্মীয়। তিনি 1959 সালে 28শে জানুয়ারি ফ্রান্সের মেন্টেলে মৃত্যুবরণ করেন। পরে তার দেহ আয়ারল্যান্ডে ফিরিয়ে নিয়ে আনা হয় এবং সিলেগো ডোমেসফিল্ড গির্জায় সমাধিত করা হয়। ডাব্লিউ.বি.ইয়েটস ইংরেজি সাহিত্যে অন্যতম প্রভাবশালী কবি হিসাবে বিবেচিত হন। তাকে দ্য লাস্ট রোমান্টিক এবং আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়। এছাড়াও তার মডার্নিজম এর অন্যতম একজন প্রতিকৃতি মনে করা হয়। দ্য লেক আইসলি অফ ইনিসপি, কি ফ্যাক্টস। ফুল টাইটেল: দ্য লেক আইসলি, দ্য টল অফ ইনিসপি। অথর উইলিয়াম বাটলার ইয়েটস, 1865 থেকে 1939। আমরা এগুলো সবই দেখবো, তারপর আমরা কবিতায় যাব। The title The Last Romantic Poet by Irish Nation Poem Prize Nobel Prize পান 1929-এ। 1923 সালে তিনি নোবেল পুরস্কার পান। ইন্সপিরেশন বা ইটস চাইল্ডহুড, মিস কান্ট্রি, দ্য স্লিগো, দ্য ন্যাচারাল বিউটি টু ডক টু গেল অ্যান্ড ইন্সপিয়ার আইসল্যান্ড। ডেন টাইম 1818, ফার্স্ট পাবলিশ 1890, 1890 সালে এটা প্রকাশ করা হয়।
Published under National Observation, Generic lyric poem, 12-line lyrical poem, rhyme scheme A B A B C D C D E F E F, tone ho drama, meditative, reflective, point of view, first person, climax, the speaker contrasts noisily to unborn to life without the peaceful drama of ministry. Significant, a symbol is inner peace of spiritual related and the poet. এগুলো আপনারা দেখে নিতে পারেন যে সময় নেবেন। কি নোট আছে কিছু, এটা হলো বলা হয় ইন্সপি শুধু একটি দ্বীপ নয়, এটা কবিতার একটি আদর্শ শান্তির স্থান, যেখানে তিনি মানুষের প্রকৃতির সঙ্গে একত্র হতে পারে। এটি তার কল্পনার জগৎ ও আত্মিক মুক্তির প্রতীক। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট হলো এই কবিতা আত্মজীবনীমূলক ছায়া বহন করে। লন্ডনে বসে কবি নিজের শৈশবে স্লেগো বা ইন্সপি দ্বীপের কথা স্মরণ করেন। এই দ্বীপ ছিল তার শৈশবে শান্তির স্মৃতি। তা এই কবিতায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগ দ্বারা অনুপ্রাণিত। ব্যাকগ্রাউন্ড ডাব্লিউ.বি. ইয়েটস দ্য লেক আইসলে অফ মিনিস্ট্রি কবিতাটি রচিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সামাজিক ও ব্যক্তিগত প্রেক্ষাপটে। ওই সময় ইউরোপের শিল্প বিপ্লবের ফলে শহরগুলো কোলাহলপূর্ণ জীবন গড়ে উঠেছিল, আর মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইয়েটস তখন লন্ডনে বসে বাস করেছিলেন এবং একটি ব্যস্ত যান্ত্রিক নগর জীবনের মধ্যে। সেই সময় একদিন একটি ঝকঝকে দোকান জানলার ছোট্ট পাথর পড়া দেখে হঠাৎ করেই তার মনে পড়ে যায় তার শৈশবের স্মৃতি, প্রকৃতির স্থান, স্লেগো অফ ইনিসপি দ্বীপের কথা। সেখানকার শান্তি, প্রকৃতি, পাখির ডাক, জলের ধ্বনি, তার একাকিত্বের মধ্যে যে মানসিক শান্তি আছে তা শহরে কোথাও পাওয়া যায় না। এই কবিতায় ইয়েটস তার অন্তরের গভীরতা বাসনাকে প্রকাশ করেছেন। তিনি শহর জীবনে কৃত্রিমতাকে ছেড়ে প্রকৃতির মাঝে একান্ত ধ্যান মগ্নতার জীবন কাটাতে চান। ইনিসপি তার কাছে কেবল একটি বাস্তব দ্বীপ নয়, বরং একটি কাল্পনিক আদর্শ স্থান। সেখানে আত্মা পায় মুক্তি, মন পায় প্রশান্তি। এই কবিতা আত্মজীবনীমূলক কারণ এটি কবির বাস্তব অভিজ্ঞতা ও আবেগ থেকে সৃষ্টি। এই সেই সময়ের কবিদের মধ্যে প্রকৃতির প্রতি খুব আকর্ষণীয় ছিলেন। এছাড়া এই কবিতায় রোমান্টিকতা মডার্ন কবিতার সংযোগস্থল। এটি একটি যেমন ওয়ার্ডসওয়ার্থের মধ্যে প্রকৃত প্রেম কবিদের ধারা বহন করে, তেমনি আধুনিকতা মানুষের বিচ্ছিন্নতা, মানসিক দ্বন্দ্ব প্রতিফলন ঘটায়। কবি দেখিয়েছেন প্রকৃতির শান্তি, আত্মিক শুদ্ধতা, আজকে ব্যস্ত নগর জীবন কতটাই দুর্লভ। দ্য লেক আইসলে অফ মিনিসপি তাই শুধু এটি প্রকৃতি প্রেমের কবিতা নয়, এটি এক ধরনের আত্মিক মুক্তির আকাঙ্ক্ষা। সেখানে মানুষের নিজেকে খুঁজতে চান প্রকৃতির মাঝে। কইরা আজও আধুনিক মানুষের কাছে একটি স্বপ্নলোক প্রতীক, যে কলহ ছেড়ে শান্তি খুঁজে ফিরে যেতে চায়। ক্যারেক্টার দেখতে পারেন যে স্পিকার, পোয়েট, পারসন, মানে কবি তার শৈশবের যে হারানো স্মৃতিগুলো, কবি সেখানে যেতে চান এবং সেখানে থাকতে চান। এই কবিতা আমরা চলে এসেছি, কবিতায় আমরা ইনশাল্লাহ পড়বো এখন। খেয়াল করুন, দ্য লেক আইসলে অফ ইনিসপি বাই উইলিয়াম বাটলার ইয়েটস। স্ট্যান্স এক, খেয়াল করুন, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড আই গো টু ইন্সপি। এর মানে কি? আমি এখনই উঠবো এবং ইন্সপিতে চলে যাও। কবি বলেছেন তিনি এখনই শহরের কোলাহল ছেড়ে ইন্সপি নামক একটি শান্ত দ্বীপে যান। বললেন দেখুন, and a small to cabin to build there of the clay and the water to meet. আমি সেখানে আমি একটি ছোট্ট কুঠির বানাবো, যা মাটি ও বাঁশের বেড়া দিয়ে তৈরি হবে। তিনি নিজের হাতে তৈরি সাধারণ এক ঘর কল্পনা করেছেন। প্রকৃতির মাঝে সাদামাটা জীবনযাপন স্বপ্ন। কবি কল্পনা করেন সেখানে যাবে, মানে শহরের যে কোলাহল জীবন, যানজট, ব্যস্ততা থেকে কবিতার শৈশবের জায়গা যেতে চান এবং সেখানে একটি কুঠির বানাতে চান এবং সেখানে তুমি থাকতে চান।
পরের লাইনে আমরা যদি দেখি, 9 beans to do will I have there, I have to for the honey bee. সেখানে আমি 9টি সিমের সারি লাগাবো আর মধুমাখির জন্য একটি মৌচাক রাখবো। পরে তিনি বলেছে তিনি পরিশ্রম করে ফসল ফলানো ও মৌমাছির মধু থেকে প্রকৃতির জীবনযাপন করতে চান। অ্যান্ড লিভড অ্যালোন ইন দ্য বিট লুড গেলেট, এর মৌমাছির গুঞ্জন ভরা এক ফাঁকা জায়গায় একা বাস করতে। প্রকৃতির সুরের মধ্যে নিঃসঙ্গতা কিন্তু শান্ত জীবন, এটাই তার কাম্য। কবি সেখানে থাকতে চান একা, অ্যালোন একাকিত্ব, মানে একা থাকার মাঝে যে আনন্দ প্রকৃতির মাঝে, সেখানে কবি আহ সিম গাছ লাগাবেন, সেখানে মধু আসবে, মধুর মধু আসবে। এক কথা বলতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় শৈশবের স্মৃতিকাতরতা সেখানে কবি থাকতে চান। পরের স্টেঞ্জা আমরা বাংলা অ্যান্ড ইংলিশ সামারি অ্যানালাইসিস করব। দ্য ডিজায়ার ফর আ পিসফুল ড্রামা, স্তবক হলো শান্তিপূর্ণ স্থাপন আকাঙ্ক্ষা। এই স্টেঞ্জার সামারি আমরা এখানে দিয়েছি এক লাইন বাংলা প্লাস ইংলিশ দিয়ে, যেটা খুব সহজে বোঝা যায় কিভাবে দিয়েছি। দেখুন, খেয়াল করুন, অ্যাট দ্য ভেরি টু বিগিনিং অফ দিস স্টেঞ্জা দ্য পোয়েট সেইস, I will arise and go now, a line to expresses a deeply longing of his heart. এই স্তবের শুরুতে কবি বলেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও। এই কবিতাটি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। This is not just about the physical journey, but rather a kind of spiritual escape. এটা শুধু একটি ভ্রমণের কথা নয়, বরং এক ধরনের আত্মিক পালনের ঘোষণা। The name of Innisfree symbolizes his childhood memories, love of nature, and desire for the completely সিলিউটেড। ইনিসপি নামক তার শৈশবের স্মৃতি, প্রকৃতির প্রেম, একাকিত্ব, নির্জনতার প্রতীক। খেয়াল করবেন প্রত্যেকেরই শৈশবে এমন একটি স্থান থাকে যেখানে সে প্রকৃতি পরিবেশের মাধ্যমে বড় হয়েছে। প্রত্যেকের জীবনে এমন একটা স্থান থাকে যে আমার এই জায়গাটা বা সবচেয়ে বেশি সুন্দর কেটেছেন, প্রত্যেকের শৈশবে থাকে। কবির এরকম স্প্রিং, কবি সেখানে যেতে চান, শৈশব স্মৃতিকাতর প্রেমের নির্জনতা, প্রকৃতির কোলে থাকতে চান। In the contrast to the noise and to artificially life of the city, he wants to go to quiet to natural to world. শহরের কলহ কৃত্রিম জীবনের বিপরীতে তিনি এক নিরিবিলি প্রকৃতির জায়গা চলে যেতে চান। শহরের জীবন হলো ব্যস্ত জীবন, এখানে শান্ত, একে অপরের সাথে তেমন কথা বলা বা হয় না। এখানে কবি বুঝিয়েছেন শহরের যে অট্টালিকা, মানুষের সাথে একসাথে কথা বলার কোনো সুযোগ থাকে না, প্রাকৃতিক পরিবেশ থাকে না। It is it is like a of call for the celebration of the soul. এটা যেন তার আত্মার পরিত্রাণের ডাক। Then the poet speaks of the building a small cabin of clay water made to meaning it is be to made to mart of the twins. এরপর কবি একটি ছোট্ট কুড়িঘর বানাবে কথা বললেন, of the clay water wheels made, অর্থাৎ মাটি ও বাঁশের তৈরি। কবি ছোট্ট একটা ঘর তৈরি করবেন যেটা মাটি ও বাঁশের তৈরি, কবি সেখানে বসে বাস করতে চান। নিজের বাসা আপনার মুখোমুখি অট্টালিকা না হোক, কুড়ে ঘর হোক, প্রাকৃতিক পরিবেশের হোক, তাও শান্তি। এখানে যে আমরাও প্রকৃতি পরিবেশের প্রাকৃতিক পরিবেশে থাকার বিদ্যা ছাড়া তৃপ্তি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা হয়। This is a symbolize a small of nature life away for this complexity of the modern living. এটা আধুনিক জীবনের জটিলতা থেকে সরে এসে এক সরল প্রাকৃতিক জীবনের প্রতীক। Is to needs to very minimal to just a few to paint rose and a single bee. এখানে তার চাহিদা খুব সামান্য, কেবল কয়েকটা সিম গাছ, একটি মৌচাক। কি অসাধারণ এটা! আপনি যে সময় এই কবিতা যদি খেয়াল করেন, আমি চাইল্ড লাইন দিছি প্লাস বাংলা দেয়া, এক্সপ্রেশন দেয়া,
প্লাস যে সামারিটা দিয়েছি, সামারি এক লাইন ইংলিশ প্লাস বাংলা দিয়া এই কবিতাটা আপনি যে সময় ৩ থেকে ৪ বার রিডিং পড়তে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। কবিতা অসাধারণ। কবিতা আমার অন্যতম একটি প্রিয় কবিতা। Through this, we see the poet's wish a leap to self-sufficient life to close of nature. এর মধ্যে বোঝা যায় কবির প্রকৃতির কাছ থেকে স্বনির্ভর জীবনযাপন করতে চান। In this final line, the poet says, "And lived alone in the bee to Lord Gillett," meaning the ones to live alone in a learning fillet with the buzzes of the bee. সে চনকই বলেছেন, "And live alone in the লিভ অ্যালোন ইন দ্য বিট রোড টু কিল ইট। তিনি চান মৌমাছির গুঞ্জন ভরা একটি খোলা প্রান্তরে একা থাকতে। দ্য সলিউটেড ইজ নট লোনলিনেস বাট কাইন্ডনেস ইজ স্পেশাল সাইনলেস। এখানে একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় এবং এক ধাপ আধ্যাত্মিকতা নিঃস্ব। আসলে একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, এটা সত্যি ট্রু। আপনি যেসব প্রাকৃতিক পরিবেশে থাকবেন একা, দেখবেন প্রকৃতির সাথে কথা বলতে পারবেন, নিজের ভিতরে আনন্দ, তৃপ্তি, ভালো লাগা কাজ করবে। পরের লাইন দেখুন, ইভেন দ্য বাজিং অফ দ্য বিস্ট সিমেস লাইক দ্য কম্পানিয়ন টু হিম। প্রকৃতির এই গুঞ্জন যেন কবির কাছে সঙ্গীর মতো। For the poet, it is the safe and peaceful shelter, completely different from the human complicators of the city life. এটি তার কাছে এক নিরাপদ আশ্রয় যা শহরের মানবীয় জটিলতা থেকে ভিন্ন। তো এই কবিতা থেকে আমরা অনেক ফার্স্ট সেন্সটা দিয়েছি, যদি খেয়াল করেন আমি একটু ব্যাক করি পেছনে, যদি দেখেন এই কবিতাটা মনে করেন ধরেন স্ট্যান্সা এক লাইন বাংলা প্লাস ইংরেজি দিয়ে কবি কি বলছেন একটু এক্সপ্রেশন করে দিয়েছি যাতে খুব সহজে বুঝতে পারেন। প্লাস আবার স্ট্যান্সা সামাইটা এটা অ্যাড করে দিয়েছি, তারপর এক লাইন বাংলা এক লাইন ইংলিশ যাতে খুব সহজে আপনি ধরতে পারেন, বুঝতে পারেন। পরে আমরা স্ট্যান্সে আমরা যাই, কি রেখেছেন দেখুন খেয়াল করুন। And I shout to have to some to peace there, for the peace to come to dropping to slow. এবং সেখানে আমি কিছু শান্তি পাবো, কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসে। এনএসপি প্রকৃতির সঙ্গে একত্র হয়ে তিনি ধীরে ধীরে সত্যিকারের শান্তি অনুভব করেন। Dropping from the bills, the morning to wire to cricket the song. সকালবেলা পদ্মা কুয়াশা থেকে শুরু করে সেখানে ঝিঝি পোকার ডাক শোনা যাবে, সেখানে সে শান্তি নেমে আসবে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতি থেকে ঘিরে রাখে। যদি খেয়াল করেন উইলিয়াম খুবই একাত্তা মানে ধীরে ধীরে সত্যিকার শান্তি আসে। আপনি যে সময় নামাজ পড়বেন প্লাস প্রকৃতির মাঝে বেড়াবেন, আপনার গাছ-গাছালি থাকবে, প্রাকৃতিক পরিবেশের ভিতর অসান্ত্য তৃপ্তি, মজা পাবেন, ভালো লাগা কাজ করে। There midnight of all are glimmers and known to purefully to glow. সেখানে মধ্যরাত জ্বলে ওঠে মৃদু আলোয় আর দুপুর বেগুনি আভায় ছড়িয়ে পড়ে। প্রকৃতির প্রতিটি মুহূর্ত কবির কাছে জাদুকরী ও রঙিন মনে হয়। And even the fool of the linnet's wing. আজ আর সন্ধ্যায় ভরে ওঠে লিনট নামক পাখির পাখার ঝাপটা। এটা ইসতে পারে, এটা লিনার্স উইংস বিরিপে প্রশ্ন আসতে প্রকৃতির সুর পাখি ডানা নড়াচড় কবিকে মুগ্ধ করে। অসাধারণ একটি কবিতা এটা। চলুন আমরা স্ট্যান্সা থেকে পড়ি। বাংলা ইংলিশ সামারি অ্যানালাইজ দ্য বিউটি অফ দ্য নেচার অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য টাইম। প্রগতি ও সৌন্দর্য সময় চেতনা। এটা ইন দিস স্ট্যান্সা দ্য পোয়েট imagines the peace of the nature as to peace to comes to dropping to slowly, meaning is to fall gently and slowly like the morning to mist. এই স্তবে কবি প্রকৃতির শান্তিকে কল্পনা করেন পিস টু কামস ড্রপিং টু স্লো, অর্থাৎ ধীরে ধীরে যেন একটি ভোরের কুয়াশার মতো নামছে। This peace is not to something to suddenly, it is the
meditative experiences that gradually enters the soul is company of nature. এই শান্তি কখনো হঠাৎ পাওয়া কিছু নেই। এটি এক ধরনের ধ্যান ধারণা অভিজ্ঞতা যা প্রকৃতির সান্নিধ্য আস্তে আস্তে আত্মায় প্রবেশ করে। Such a slow and deep to calmness you cannot be found to amid the noise of the city. শহরের কলহ এই ধীরে প্রশান্তি পাওয়া যায় না। শহরের ভিতরে আসলে আপনি খুব সময় শান্তি পাওয়া যায়। শহরের জীবন কেমন? রুটিন মাফিক চলা লাগে। সকালে আপনার উঠতে হবে, অফিসে যেতে হবে বা আপনি ব্যবসা করলে বিজনেস করতে হবে। সারাদিন লেনদেন করা লাগবে। আবার আশা রাখবে। শিক্ষার্থীর জীবনটা এমনই। স্কুল লাইফে যারা শহরে থাকে সিটিতে দেখা যায় রুটিন মাফিক চলা। সকালে স্কুল থাকে, পরে কোচিং যারা স্টুডেন্ট তাদের কোচিং থাকে, পড়াশোনা করা, খেলার বা প্রাকৃতিক পরিবেশে যারা খুব কম সময় পায় এই নিয়ে চিন্তা করা। আবার এখানে মডার্ন সময়ে ফোনের প্রতি আকর্ষণ তীব্র আকারে দেখা যায় আমরা দেখতে পারি। যে ফোন আরকি টিপতেই থাকে গেমস এ খেলে আসক্ত নতুন ইয়াং জেনারেশন। তাছাড়া যারা আছে আরকি প্রাকৃতিক পরিবেশ যারা বঞ্চিত তারাই বুঝে আসলে কষ্টদায়ক শহরের জীবন। বিশেষ করে যারা ঢাকা সিটিতে থাকে তারা বুঝে যে শহরে থাকা কতটা যন্ত্রণাদায়ক এবং কষ্টকর। প্রাকৃতিক পরিবেশে গ্রামে আছে খোলামেলা জায়গা, অসাধারণ অনুভূতি, স্মৃতি, কাতরতা কাজ করে। The poet highlighting the beauty of the different times of day to midnights of the glimmer, dawn are purely glow, and even full of linnet's wing. এই স্তবে কবি ভিন্ন সময় সৌন্দর্য তুলে ধরেছেন মিডনাইট অল টু গ্ল্যামার। Midnight all to glamour's known to fearfully glow, evening the full of lion's wing. These images are not to just to describe of natural appearances, but the reflection of the poet's day is to mean himself. এই চিত্রগুলো কেবল প্রাকৃতিক রূপ নয়, বরং কবির মনে অবস্থানকে প্রকাশ করে। The faint light at midnight, the purely purely boo at noon, and hard to pass to fluttering and the evening together cater or dramatically of midnight atmosphere. মধ্যরাতে হালকা আলো, দুপুরে বেগুনি আভা, সন্ধ্যায় পাখির উড়াউড়ি সব মিলে এক স্বপ্ন ধ্যান ধারণা পরিবেশ উঠে। অসাধারণ এটি। In this stanza to nature seem to alive. এই স্তবকে প্রকৃতি যেন জীবন হয়ে ওঠে। Even to the colors and sound of the time to unity with the poet's inner feeling. প্রতিটি সময় রং ও শব্দ যেন কবির মনের সঙ্গে একত্রতা। Nature here is not merely external, even every moment it is dwelling the soul. প্রকৃতি এখানে কেবলই বাহ্যিক পরিবেশ নয়, এটি একটি আত্মার আভাস। For this stanza, we understand that for the poetic nature is not only beauty to see but also to source of spiritual place. এই স্তবক থেকে বোঝা যায় যে কবির কাছে প্রকৃতি কেবল নয় পুরো আধ্যাত্মিক প্রশান্তিরও উৎস। আমরা থার্ড স্ট্যান্সাতে গেলাম। এটা সুবিধা হলো যে এখানে স্ক্যান থাকবে আপনি এখানে ক্লিক করলে সহজে দেখতে পারবেন। এই দেখুন এই যে সামারি আবার এখানে চাপ দিবেন চলে আসবে ফোনও সেম। I will arise and go now and for always to night and day. আমি এখনই উঠবো এবং যাবো কারণ দিন রাত সব সময় কবির মনে স্মৃত টান ও শান্তির স্থান। I heard to the lake of the water to have lapping with the low to sounds by the shore. আমি শুনি হৃদের তীরের জলের ধীরে শব্দ শহর থেকেও তার কানে ভেসে ওঠে প্রাকৃতিক সেই সুর। While I stand on the road away on the preference getting. যখন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি তখন ধূসর ফুটপথে হাঁটি। শহরে ধুলো, ধোঁয়া তার একঘেয়েমির মধ্য দিয়ে তার সামনে বাজে প্রকৃতির ডাক। I heard it a deep to heart score. আমি তা শুনি, আমি তার হৃদয়ের গভীরে। ইনস্পির সেই প্রকৃতির ডাক তার অন্তরের গভীর চিরকাল বেজে চলে।
আমরা থার্ড স্ট্যান্ডে চলে আসলাম। আমি খেয়াল করবেন প্রত্যেকটা আরকি সামারি দিয়া আরকি। যে সকল কবিতা শেষ হয়ে সামারি দিয়া। এবার আমরা থার্ড স্ট্যান্ডে কি পড়বো? বা খেয়াল করুন, রিয়েলিটি অ্যান্ড দ্য ইনার লঙ্গিং, বাস্তবতা অন্তরের তৃষ্ণা। In this stanza, the poet against declares that he will to rise and go to ইনস্পি। স্তবে কবি পুনরায় বলেন যে তিনি এখন উঠবেন এবং ইনস্পিতে যাবেন। The phrase for always, to night and day, to means the day, and tonight it is heart, and here is the call to ইনস্পি। এখানে for always, night and day বলে বোঝানো হচ্ছে যে দিন ও রাতে তার হৃদয় ইনস্পি ডাক শুনি। The longing is not just a wish, it is a deep spiritual deep to feel him away from the mechanical city. City life the towards nature. এই আকাঙ্ক্ষা কেবল ইচ্ছা নয়, এটি গভীর ঐশিক প্রেরণা কবির শহরের যান্ত্রিক থেকে প্রকৃতির দিকে টানছে। The poet says, I had to lake water to lapping with low sound by the shore, meaning the event to images to busy busy city life। কবি বলেন আই হ্যাড টু লেক টু ওয়াটার লেপিং ওয়াটার লো সাউন্ডস বাই দ্য শোর। অর্থাৎ শহরের ব্যস্ত জীবনের মাঝেও তিনি অনুভব করেন ইনিসফি এর জলের মৃদু শব্দ। হি সেন্স আ সফট সাউন্ড অফ দ্য ওয়াটার অ্যাট ইনিসফি। ইনিসফি জলের মৃদু শব্দ সে অনুভব করে। দিস ইজ নট টু ফিজিক্যালি হিয়ারিং বাট টু ফিলিং টু হেয়ার বাট টু মেডি কেয়ার। এটা বাস্তব নয়, কান দিয়ে শুনে। কবি হয়তোবা শৈশবের স্মৃতিগত অনুভব করে আমি হয়তোবা এরকম এই কাজটা করতাম এনএসপিতে বা প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে। সে কবিতা এখানে বোঝানো হয়েছে। His heart is so too deeply connected of the nature that is the constantly to reasons with the sounds of the natural world. তার হৃদয়ে এতটাই প্রকৃতির কেন্দ্র, সে সব সময় প্রকৃতির আওয়াজ ধারণ করে রাখে। This is symbolize of the inseparable to bound between the soul of nature. এটা আত্মার ও প্রকৃতি অবিচ্ছিন্ন সম্পর্ক প্রতীক। The last two lines, well I stand to nowadays on the prevently getting it to show that he to stand to grip a event of the city life living in the mechanism environment. শেষ দুই চরণে well I stand on this road highway on prevently getting কবি দেখিয়েছেন যেন তিনি এখানে শহরের ধূসর ফুটপথ থেকে দাঁড়িয়ে যান্ত্রিক পরিবেশে বাস করেন। But to deep in this heart ইনস্পি lives, কিন্তু তার deep as heart's core ইনস্পিতে বাস করে। This is means to whatever he is the physical is soul to seekers to refuses in nature। এটা বোঝা যায় যে যেখানেই তিনি থাকুক না কেন তার আত্মার প্রকৃতির আশ্রয় দেয়। This imagery symbolize the human need to conflict to task of our freedom। এই চিত্রটি মানবের মনে দ্বিধা বা মুক্তি তৃষ্ণতার প্রতীক। The Lake Islip Ministry is not to just of naturally poem, it is a story of spiritual freedom. The Lake of Islip Ministry কেবল একটি প্রকৃতির কবিতা নয়, এটি একটি আত্মিক মুক্তির কথা। Yet yes to declare himself the poet of mechanism urban life। এখানে ইয়েটসের স্বরের যন্ত্রিক জীবনের বিরুদ্ধে এক ধরনের কবিগত বিদ্রোহী ঘোষণা করেছেন। He shows that simply solitary life of nature is the true source peace। তিনি দেখিয়েছেন প্রকৃতির মাঝে একাকিত্ব সরল জীবন আসলে শান্তির উৎস। Through in space the real island, it is also to ideal unconscious place where to person to find themselves against। ইনস্প্রি এখানে বাস্তবতা জীবনও নয়, এটি একটি আদর্শ অবচেতন স্থান, সেখানে মানুষে নিজে ফিরে পায়। তো এটা আমাদের কবিতা শেষ হলো। আজকে আমরা সবই শেষ করব। থিম, কোটেশন, ফিগার অফ স্পিচ, মেইন মেসেজ পর্যন্ত আমরা পড়বো। এই পর্যন্ত আমরা পড়বো আজকে টোটাল। আমরা ছিলাম যে ফিগার অফ আমরা ছিলাম মূলত থিমস গেল এই যে যেখানে ছিলাম এটা পড়লাম। আপনি যদি খেয়াল করবেন আমি আবারও বলছি যে আমাদের এই নোট স্পেশালি যদি খেয়াল করেন প্রত্যেকটা কবিতার লাইনগুলো দিয়া ঠিক আছে? বাংলা প্লাস ইংলিশ দেয়া পরে আবার মনে করেন ধরেন
স্ট্যান্ড এরকম সামাই রয়েছে। আপনি সহজেই দেখতে পারবেন। ৩ এ রয়েছে। এবার আমরা চলে যাব থিমস। কি থিমস আছে? লঙ্গিং ইজ দ্য পিস সলিটেড শান্তি একাকিত্ব আকাঙ্ক্ষা। দ্য পোয়েম ইজ দ্য ওয়ান্টিং পিস। এ কবিতার শান্তির প্রতীক হিসেবে এক গভীর আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। দি স্পিকার ওয়ান্টস টু লিভ টু কোয়াইট প্লেস। কবি একা একা নিরিবিলি থাকতে চান। হি ইজ ট্রাইড টু নয়েসলি অ্যান্ড বিজি সিটি লাইফ। তিনি শহরে কলহব্যস্ত জীবনে ক্লান্ত। হি ডিমেস টু বিং টু অ্যালং দ্য কেলেম। তিনি একা এবং শান্তি থাকতে চান। দিস ইলিস্ট্রেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেস্ট কেলেম পিপুল টু লিভস। এটি দেখায় যে মানুষের জীবনের মাঝে বিশ্রাম ও নিরাপত্তা খুবই দরকার। লাভ ফর নেচার প্রকৃতির প্রতি ভালোবাসা। দ্য পোয়েম টু শোস লাভ ফর নেচার এটি কবিতার প্রকৃতির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। দি স্পিকার ওয়ান্টস টু লিভ দ্য ট্রি ওয়াটার অ্যান্ড বার্ডস কবি গাছ পাখি এই সব কিছু মাঝে থাকতে চান। ই ওয়ান্টস টু গ্রো টু বিনস অ্যান্ড কিপস তিনি সিম গাছে লাগাতে চান মৌমাছি পালন করতে চান। নেচার টু মেক হিম টু হ্যাপি টু ক্লেইম প্রকৃতি তাকে শান্তি বা আনন্দিত দেয়। দ্য পোয়েট সাজেস্ট দ্য নেচার ক্যান হেল্প আস টু ফিল টু গুড থিংস। এই কবিতা আমাদের শেখায় যে প্রকৃতি মন ভালো করতে সাহায্য করে। ট্রুলি প্রকৃতি আমাদের মন, মানসিকতা সবকিছু ভালো রাখতে ইম্পর্টেন্ট কোলেশন প্লাস এক্সপ্রেশন দিয়া এটা পড়ছি না ভিডিও আরো লং হয়ে যাবে। তো আপনারা দেখে নিতে পারেন যদি নোট নেন। পরে ফিগার অফ স্পিচ চলেন ফিগার অফ স্পিচ মেটাফোর রূপক আছে দিচ্ছি দ্য পার্সনিফিকেশন ইমেজারি অর্থ চিত্র কল্পনা এগুলো আর আপাতত বলবো না সিম্বলিক দিয়েছি বিলড গেটস তারপর 9 টু রোলিপ এটা দেখতে পারেন। ওকে, এবার আমরা চলে আসলাম মেন মেসেজ খুব ইম্পর্টেন্ট। ন্যাচারাল গিভ প্লেসেস সিম্পলি লাইফ গিভ জয়। পড়ো এটা আর কি ন্যাচারাল গিভেস পিচেস অ্যান্ড সিম্পলি লাইফ গিভেস আ জয় মেন মেসেজ। এই কবিতাটা আসলে নোটটা আমরা এইভাবে তৈরি করা যাতে খুব সুন্দরভাবে খেয়াল করেন। এই যে আপনার এখানে 49 হিস্টোরি কয়টা পোয়েম সিলেবাস আকারে দিয়া, তারপর উইলিয়াম বাটলার ইয়েটসের বিরেপলি, তারপর রয়েছে আপনার কিভাবে এসেছি, তার কি ফ্যাক্টস, কি নোট, তারপর ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার্স, লেক অফ স্টাফ এখানে শুরু, তারপর স্ট্যান্ডা ওয়াইজ দিয়েছি ইংলিশ। এই যে প্রথমে দেন প্রথমে কবিতা স্ট্যান্জা 1 আমরা 4 লাইন দিয়েছি। এরপরে আপনার সামাই দিয়েছি 1 লাইন ইংলিশ বাংলা দিয়ে। কবিতাও সেম। পরে আবার কি করছি স্ট্যান্জা 2 তে যদি খেয়াল করেন স্ট্যান্জা 2 এই যে আপনার 1 লাইন ইংলিশ দেয়া প্লাস বাংলা ভালো মতন দেয়া। পরে আবার স্ট্যান্জা 2 তে আপনার এই যে আবার সামারি। দ্য বিউটি অফ নেচার অ্যাওয়ারনেস অফ টাইম এবার দেয়া। স্ট্যান্জা 3 দেখছেন 1 লাইন বাংলা 1 লাইন ইংলিশ। পরে স্ট্যান্জা 3 তে আবার এরকম সেম দেয়া। এরপর থিমস, ইম্পর্টেন্ট কোটেশন, ফিগার অফ স্পিচ, দ্য মেইন মেসেজ। ইনশাআল্লাহ পরবর্তী কবিতা হবে ইস্টার্ন অ্যান্টি সিস্টেম বা এটা হলো উইলিয়াম বাটলার ইয়েটসের। তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।